বুঝবো। ঠিক আছে, ওকে ওকে ওকে, পেয়েছি। নমস্কার। আমি বলেছিলাম আজকে আসবো লাইভে, বলেছিলাম 8টার সময় আসবো। আচ্ছা, দুজনকে দেখতে পাচ্ছি লাইভে আছেন। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি দেবেন, রেসপন্স দেবেন। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে। যাই হোক, সকলকে যারা এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে আছেন এবং পরবর্তীকালে আমার লাইভটি দেখবেন, সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে খুব সংক্ষেপে সারবো। আমি 8টায় আসবো বলেছিলাম, তো বিশেষ কিছু ব্যক্তিগত সমস্যার কারণে লাইভে আসতে একটু দেরি হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গেল, একটু বললে বলা ভুলই হবে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি ছেড়েও দেবো, একটু মানসিক সমস্যাও আছে। আজকে যে জন্য লাইভে এসেছি আপনারা প্রত্যেকেই জানেন। মূলত আগামী 12 তারিখ, 12ই মার্চ, তো মঙ্গলবারের যে কলকাতা আমাদের বিধাননগর যে পিএনবি মোড়ে যে জমায়েত এবং জমায়েতের যে উদ্দেশ্য, সেই বিষয় নিয়েই আজকের এই লাইভ। আমি চেষ্টা করব আমার তরফ থেকে, আমাদের সংগঠনের তরফ থেকে এবং আমাদের যে জোট তৈরি হয়েছে সেই জোটের তরফ থেকে যতটা সম্ভব আমার পক্ষ থেকে আমি ক্লিয়ার করার। আপনারা সকলেই জানেন, দীর্ঘ প্রায় 20 বৎসর যাবৎ আমরা যারা এই রাজ্যে কর্মরত, তারা কেউ ভালো নেই। আমরা ভালো থাকার অভিনয় করি, কিন্তু আমরা কেউ ভালো নেই। আর এই ভালো না থাকার জন্য বা ভালো থাকার না থাকার এই কারণ অনেকটাই আমরা নিজেরাই। আমাদের মধ্যে দুটো শ্রেণী আছে, আপনারা সকলেই জানেন। একটা শ্রেণী খুব সংখ্যায় কম, যাদেরকে নেতৃত্ব বলা হয়ে থাকে। আর একটা শ্রেণী যারা সংখ্যায় বিশাল, বাকি যারা, তারা সাধারণ পার্শ্ব শিক্ষক। এই পরস্পরের মধ্যে সম্পর্কের বিষয়টা একটু জটিল। সাধারণ পার্শ্ব শিক্ষকদের তরফ থেকে নেতৃত্বদের দোষ দেওয়া হয়, তাদের কর্মপদ্ধতি, তাদের ইগো, তাদের অহংকার, তাদের চলা। সাধারণরা তার নিজস্ব বিশ্বাসের, নিজের নেতা ছাড়া, নিজের পছন্দের নেতা ছাড়া অন্য কাউকেই পছন্দ করেন না। তাদের সমস্ত কিছুতেই তারা দোষ খুঁজে বেড়ান। অন্যদিকে নেতৃত্বরা অনেকেই, অধিকাংশরাই বা হয়তো সকলেই, শুধুমাত্র নিজের অনুগামী ছাড়া অন্যদের গুরুত্ব দেন না। এটা বলা হয়ে থাকে, মনে করা হয়ে থাকে, এবং কিছু কিছু জায়গায় আংশিক সত্য। নেতৃত্বদের সকলেরই একটা মেন্টালিটি, যেন আমি যেটা করি সেটাই ঠিক, আমি যেভাবে চলবো সেটাই চলতে হবে সবাইকে, যা কিছুই হবে সেটা আমার মাধ্যমে হবে। কিন্তু যেহেতু আমাদের নেতৃত্বের সংখ্যাটা একাধিক, স্বাভাবিকভাবেই প্রত্যেকের কিছু অনুগামী আছে, তাই নিজের অনুগামী ছাড়া অন্যান্যরা, তারা কিন্তু সেই নেতৃত্বকে পছন্দ করে উঠতে পারেন না। তবে একটা জায়গায় আমরা সব নেতৃত্ব এবং সব সাধারণ পার্শ্ব শিক্ষকই একটা জায়গায় আমরা কিন্তু এক। প্রত্যেকেই মনে করেন যে আমাদের উন্নতি না হওয়ার পিছনে আমাদের বিভাজন। যদি আমরা এক হতে পারি, যদি আমরা এক সুরে কথা বলতে পারি, একভাবে লড়াই করতে পারি,
তাহলে আমরা হয়তো আমাদের উন্নয়ন হয়ে যাবে, উন্নতি আমাদের হয়ে যাবে। এই শর্ত বা দাবি বা চাহিদা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা যাই বলুন না কেন, এই সমস্ত কিছুকে মাথায় রেখে আমাদের বারংবার কিন্তু একটা করে প্রচেষ্টা নেওয়া হয়েছে একত্রিত হওয়ার। বিভিন্ন সময় আমরা এক হওয়ার চেষ্টা করেছি, কখনো কখনো এক হয়েছি, কিন্তু আবার কোনো অজানা কারণ বলুন বা যে কোনো কারণেই হোক, হয়তো আমাদের সেই এক হওয়াটা বেশি দিন টেকেনি, বা অধিক সংখ্যায় সংগঠনগুলো একত্রিত হতেও পারেনি। কিন্তু এইবার প্রথম এই রাজ্যের সমস্ত সংগঠন, আমি একদম মানে দায়িত্ব নিয়ে বলতে পারি, এই রাজ্যের সমস্ত সংগঠন এক ছাদের তলায় এসেছে, একত্রিত তারা হয়েছে। তারা তাদের দাবি নিয়ে লড়াই করার জন্য নিজেদের সংগঠনের অস্তিত্বকে বন্ধক রেখে বলুন বা বন্দি রেখে তারা একটা নতুন সত্তা তৈরি করে, যে তাদের আমাদের যে প্রকৃত পরিস্থিতি, বঞ্চিত পার্শ্ব শিক্ষক, সেই সত্তাকে জাগিয়ে এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি করেছে। তা আমি মনে করি নেতৃত্বের তরফ থেকে বা সাধারণ পার্শ্ব শিক্ষক উভয়ের পক্ষ থেকেই কিন্তু প্রত্যাশা বা দাবি পূরণের জায়গাটা কমপ্লিট হয়েছে। এটা কতদিন টিকবে সেটা সময় বলবে, সেটা পরিস্থিতি বলবে। কিন্তু এই মুহূর্তে 12 তারিখকে সামনে রেখে সমস্ত সংগঠন একত্রিত হয়েছে। এই মুহূর্তে যে সমস্ত সংগঠনগুলো পার্শ্ব শিক্ষকদের কাজ করছে, আমি সরকারি সংগঠনের কথা মাথায় রেখেই বলছি, সরকারি সংগঠনের একটা বড় অংশ, আপনারা জানেন সঞ্জয়বাবুও ব্যক্তিগতভাবে বলেছে, আমার সঙ্গেও তাদের অনেকের কথা হয়েছে, তারাও এতে খুশি এবং তারাও কিন্তু 12 তারিখের সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। সুতরাং আমি মনে করি সমস্ত সংগঠনই প্রায় এক হয়েছে যারা সক্রিয় আছে। অনেকে বলবেন এই নেতাকে ডাকা হয়নি, ওই নেতা হাজির ছিল না, এগুলো বিভ্রান্তিকর কথাবার্তা। যদি আমি নিজেকে বঞ্চিত মনে করি, তাহলে আমাদের সকলের ওই স্থানে উপস্থিত থাকা প্রয়োজন আমি মনে করি। কেউ কাউকে ডেকে বা কেউ কাউকে আমন্ত্রণ জানিয়ে আমি বঞ্চিত এই পোস্টার মারতে পারবে না। কেউ যদি মনে করে ব্যক্তিগতভাবে আমি বঞ্চিত, তাহলে তিনি ওই দিন অবশ্যই উপস্থিত হবেন। এবং আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমাদের সমস্ত সংগঠন, আমি বিভিন্ন সময় বারংবার এই কথাটাই বারবার বলে থাকি যে আমাদের সংগঠনগুলো আমরা ব্যর্থ। কিছুদিন আগেও আমি যখন একত্রিত হওয়ার যে ডাক দিয়েছিলাম 14ই জানুয়ারি, পরিবেশ পরিস্থিতিকে সামনে রেখে আমরা অনেকটা আগেই কিন্তু এই প্রচেষ্টা চালিয়েছিলাম। অনেকে বলছেন অনেক দেরি হয়ে গেছে, আরও আগে এটা করা উচিত ছিল। আমরা আমাদের সংগঠন, বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি 14ই জানুয়ারি ভারত সভা হলে সকলকে আহ্বান জানিয়েছিলাম। সেই সময়ে আমি বলেছিলাম যে সাংগঠনিক ইগোকে সরিয়ে রেখে সাধারণ সত্তাকে জাগিয়ে আসুন, একত্রিত হন। হয়তো অনেকে সেই বিষয়টাকে ভালোভাবে নেননি, গুরুত্ব দিতে পারেননি, আপনারা এক হতে পারেনি তখন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে গত 8 তারিখে কলকাতায় যারা বসেছিল তাদের মধ্যে দিয়ে কিন্তু সমস্ত সংগঠনের কাছে বার্তাটা পৌঁছানো হয়েছে। সকলকেই কিন্তু আহ্বান বলুন, আমন্ত্রণ বলুন, অনুরোধ বলুন, আবেদন বলুন জানানো হয়েছে যে আপনারা আসুন। আমাদের এই মুহূর্তে এটা ছাড়া কোনো কিছু করার আর নেই। এখন প্রশ্ন হচ্ছে 12 তারিখ কী হতে চলেছে এবং কেন। আমরা জানি অতি সম্প্রতি আমাদের রাজ্যের বাজেট হয়ে গেছে। বাজেটে আমরা দেখেছি সমস্ত সেক্টরে, স্থায়ী বলুন অস্থায়ী বলুন, কোথাও হয়তো সামান্য কিছু হলেও হয়েছে, আবার কোথাও প্রত্যাশার থেকেও অনেক বেশি কিছু হয়েছে। কিন্তু দীর্ঘ 20 বছর ধরে কর্মরত থাকা সত্ত্বেও আমাদের জন্য কিন্তু কোনো ভাবনা চিন্তা, প্রতিফলন এই বাজেটে ঘটেনি। কিন্তু যদি আমাদের কথা ভাবা হয়, তাহলে আমার মনে হয় এই রাজ্যে বর্তমানে যে সরকারটি চলছে তাদের সবচাইতে কাছের বা আপন কিন্তু আমরাই ছিলাম। কারণ এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে বিরোধী নেত্রী থাকাকালীন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয়া
আমাদের বিভিন্ন সমাবেশে উনি উপস্থিত হয়েছিলেন এবং উনি প্রথম আমাদের সঙ্গে যে বঞ্চনা হয়, যে সমস্যা আমাদের সঙ্গে যে পরিস্থিতির শিকার আমরা ছিলাম, ওই সময় তিনি কিন্তু বারবার সেটা নিয়ে সোচ্চার হয়েছেন এবং তিনি বলেছিলেন যে ক্ষমতায় আসলে আমি এই সমস্যার সমাধান করে দেব। উনি ক্ষমতায় আসার পর তার মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠকের পরেই আমাদের প্রত্যাশার থেকেও বেশি, আমরা যেটা আশাই করিনি, এই রকম একটা সিদ্ধান্ত তিনি কিন্তু আমাদের সম্পর্কে নিয়েছিলেন। তিনি একটা পরিকল্পনা বলুন, ভাবনা বলুন নিয়ে সেই ঘোষণাটা করেছিলেন যে আগামী 6 মাস থেকে 3 বছরের মধ্যে আমাদের স্থায়ী করে দেওয়া হবে। হয়তো আমাদের মধ্যে অনেকেই আমরা এটাও চাইনি, আমরা এটা প্রত্যাশাই করিনি যে আমাদের সম্পর্কে এরকম কিছু বলা যেতে পারে, বলা হতে পারে। কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে 20 বছর আজকে এই সরকারের আমলে প্রায় 12 বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমাদের সমস্যার সমাধান হয়নি। আমরা মনে করি এই সমস্যার সমাধান না হওয়ার জন্য একটা কমিউনিকেশন গ্যাপের বিষয় মনে হয় থেকে গেছে। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক, তিনি নিজেকে মা মাটি মানুষের সরকার বলে দাবি করেন এবং আমরাও বিশ্বাস করি। ওনার যদি কর্মকাণ্ডকে আমরা দেখি, ওনার যদি বিভিন্ন কাজকর্মকে আমরা দেখি, তাহলে বোঝা যায় তিনি প্রত্যেকটা সেক্টরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন। হয়তো এমন হতে পারে উনি ভাবছেন আমাদের সম্পর্কে যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে সেগুলো হয়তো কার্যকরী হয়ে গেছে, কিন্তু বাস্তবে আমাদের যে কার্যকরী হয়নি এই জায়গাটা, এই বিষয়টাই, এই যে কমিউনিকেশন গ্যাপ, এই গ্যাপটা দূরীকরণের জন্যেই 12 তারিখ আমরা আসছি। আমরা একটা গণতান্ত্রিক দেশে একটা পেশাগত সমস্যার সমাধান করার জন্য যা যা করা দরকার বিগত বছরগুলোতে করেছি। আমরা আন্দোলন করেছি, আমরা অনশন কর্মসূচি গ্রহণ করেছি, আমরা আবেদন নিবেদন সব কিছুই করেছি, করিনি তা না। সমস্ত কিছু করার পরেও আমাদের সমস্যার ব্যাপারে কর্ণপাত করা হয়নি। কেন করা হয়নি? এই জায়গাটায় আমাদের উপলব্ধিতে আমাদের মনে হয়েছে যে আমাদের আর ওনার মধ্যে, অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে এমন কেউ আছেন যারা প্রাচীর তৈরি। একটা কল আসার জন্য কেটে গেছিলো, দুঃখিত। আমি সকলকে আবেদন করব এই সময় ফোন করবেন না, যদি কিছু বলার থাকে কমেন্ট করবেন, আমি দেখে নেব, চেষ্টা করব আমার তরফ থেকে যতটা সম্ভব উত্তর দেওয়ার। হ্যাঁ, যাই হোক, যে কমিউনিকেশন গ্যাপটা ঘটে গেছে তার কারণ প্রত্যেকেই জানেন যে পেশাগত সংগঠনের ক্ষেত্রে সরকারি সংগঠনের একটা বৃহত্তর ভূমিকা থাকে। অন্যান্য সংগঠনগুলো যারা নিরপেক্ষ থাকে, সেই নিরপেক্ষ সংগঠনগুলো তাদের মতো আন্দোলন বলুন বা কর্মসূচিগুলো নেয়, সরকারি সংগঠন আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটা সমাধানের প্রচেষ্টা চালায়। তো আমাদের ক্ষেত্রে এটা ঘটেনি। এখানে কোনো একটা জায়গায় খামতি থেকে গেছে। আমি কারো দোষ দেব না, আমি বলবো না যে তারা তাদের কাজ করেনি। আমি মনে করি তারা তাদের কাজ করতে ব্যর্থ হয়েছে, তারা সঠিক জায়গায় সঠিকভাবে কথাটাকে পৌঁছে দিতে পারেনি। আর তার জন্যই মনে করি আমি ওই 12 তারিখে সবচেয়ে বেশি দায়িত্ব সরকারি সংগঠনের। সরকারি সংগঠনের যিনি কর্ণধার, সভাপতি যিনি মহিদুল ইসলাম সাহেব, আমি ওনাকেও অনুরোধ করব, আপনি আসুন, 12 তারিখে আসুন। আপনি এসে আমাদের সঙ্গে, আমাদের আবেদনে, আমাদের সঙ্গে এই আবেদনে আপনিও সাড়া দিন, আপনিও আবেদন জানান। তার কারণ আপনারও দায়িত্ব একটা বৃহত্তর। আপনি সরকারি সংগঠনের সভাপতি, আপনার দিকেই মুখ তুলে তাকিয়ে আছে 44,000 পরিবার। আপনি বলেছিলেন যে আপনার আন্দোলন লড়াইয়ের ফলেই 3% এবং 3 লাখ টাকার ইনক্রিমেন্ট হয়েছিল আমাদের। হ্যাঁ, আমি বলছি ঠিক আছে, আপনিই করেছেন, তার জন্য আপনাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তাই 12 তারিখে আপনি আসুন, কারণ আপনি নিজে ভালো উপলব্ধি করেন, যদিও আপনার আর্থিক সমস্যা নেই, কারণ আপনার যা যা ডেভেলপমেন্ট হওয়ার সেগুলো হচ্ছে ধারাবাহিকভাবে, কিন্তু আপনি যাদের দায়িত্ব নিয়েছেন তারা কিন্তু ভালো নেই। আপনি নিজে ভালো করে জানেন আজকের বাজারে দাঁড়িয়ে এই টাকায় চলা সম্ভব নয়। আর বিগত এতগুলো বছর ধরে আমাদের জন্য কিন্তু কিছুই করা হয়নি। তাই আমি আপনাকে অনুরোধ করব, আপনি ভাববেন না
যে আমি আপনাকে ব্যঙ্গ করছি, আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনি আসুন, আপনি আমাদের সঙ্গে গলা মিলান, আপনিও আবেদন জানান। আপনি যে ফাইলের কথা বলছিলেন, কোথায় কেন ফাইলটা আটকে আছে, কি করা দরকার, আসুন সেদিন করুন আমাদের সঙ্গে। আমরা বিশ্বাস করি মানবিক মুখ্যমন্ত্রী আমাদের আহ্বানে সাড়া দেবেন। এবং আমি এই রাজ্যের অন্যান্য যারা হয়তো সেদিন মিটিংয়ে ডাক পাননি, কারণ অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায় হয়তো, যে একে কেন ডাকা হয়নি, তাকে কেন ডাকা হয়নি, আমি প্রত্যেককে বলবো, আমি আমার এই লাইভ থেকেই বলবো, কারণ ওই কর্মসূচির দিনে আমরাও একটা মানে একজন হিসেবে যাব, আপনিও আসুন একজন হিসেবে, সকলেই আসুন যদি আপনি আপনার নিজেকে বঞ্চিত মনে করেন। আজকে সকলের চাহিদাকে মাথায় রেখে আমরা একত্রিত হতে পেরেছি, এটা অত্যন্ত খুব ভালো খবর। এবং এই খবরটাকে একটা ইতিবাচক ভূমিকায় নিজে থেকে নিয়ে যাওয়ার যদি আমরা মনে করি নিয়ে যাওয়া দরকার, নিয়ে যাওয়ার যে রাস্তা সেটা যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে আমাদের সেদিন উপস্থিত হতে হবে। আপনারা অনেকেই অনেক রকম সমস্যার কথা বলবেন, বিশেষ করে আমি জানি ওই দিন রমজান মাস শুরু হচ্ছে, সেদিন থেকে এই রোজা শুরু হবে। আমাদের মধ্যে একটা বড় অংশ আছে যারা রোজা রাখেন, তথাপি আমি অনুরোধ করব আপনারা সকলেই সেদিন আসুন। আমাদের অভিভাবক, আমাদের কর্তৃপক্ষ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের পরিস্থিতিটাকে তুলে ধরি। তার কারণ আমাদের ওই পান্তা ভাত খেয়ে ঠোঁটে ঘি লাগিয়ে লাগিয়ে মেকি অভিনয় করতে করতে আমরা অসুস্থ, আমাদের পরিস্থিতি সত্যিই ভালো নেই। প্রচুর অনেকেই রোগে ভুগে মারা গেছেন, আত্মহত্যা অনেকেও করেছেন। মানে আমি কি বলবো, আমার মানসিক পরিস্থিতি মানে গুছিয়ে বলবার মতো নেই। এটা একদম বাস্তব সত্য। একটা বড় অংশের পার্শ্ব শিক্ষক তারা কি পরিস্থিতিতে দিন কাটাচ্ছে তারাই শুধুমাত্র জানে। তো সেই জায়গা থেকে বেরোতে গেলে আমরা কিন্তু কোনো রকম বিরোধ, কোনো রকম সমস্যা সৃষ্টির জন্য করছি না, এটা মাথায় রাখতে হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং এটাই বাস্তব সত্য, কোনো পার্শ্ব শিক্ষকই রাজনৈতিক লড়াই লড়ে না। ব্যতিক্রমী দু চারজনের ব্যক্তিগত ইচ্ছা থাকতে পারে, কিন্তু বড় অংশের পার্শ্ব শিক্ষক মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর ভরসা করেন, তার উপরে তার আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। আমরা রাখি। আমরা কোনো রাজনৈতিক লড়াই বা সরকার বদলের লড়াই লড়তে যাই না। আমরা আমাদের ক্ষমতা সম্বন্ধে সচেতন, এটা আমাদের কাজ নয়। আমাদের কাজ বিদ্যালয়ে শিক্ষাদান করা, এবং আমরা আমাদের কাজটা যে সঠিকভাবে করি তার প্রমাণ যখন রাজ্যে গভীরভাবে শিক্ষক সংকট, বিভিন্ন বিদ্যালয়গুলি ঢুকছে, আমরা বিভিন্ন সময় মিডিয়াতে দেখি, পেপারপত্রতে দেখছি বিভিন্ন স্কুল হয়তো শিক্ষকের অভাবে উঠে যাচ্ছে। তার কারণ বিভিন্ন টেকনিক্যাল সমস্যায় শিক্ষক নিয়োগের সমস্যা তৈরি হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়েও আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন জায়গায় জাতীয় আন্তর্জাতিক স্তরে বিভিন্ন রকমের পুরস্কার পাচ্ছে, আর সেই পুরস্কারগুলো পাওয়ার পিছনে আমাদের অবদান কিছু কম নয়। তা আমাদের অবদান তখনই থাকে যখন আমরা আমাদের কাজটা নিষ্ঠার সঙ্গে করি। তাই আমরা আমাদের তরফ থেকে যেটা করা দরকার, যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব কিন্তু আমরা সুষ্ঠুভাবে পালন করি। কিন্তু আমাদের সংসার চলছে না, আমাদের খিদা মিটছে না। বিকল্প কাজ একজন শিক্ষককে সেই অর্থে মানায় না। একজন শিক্ষকের বিকল্প যে কাজগুলো করা দরকার সেই কাজ করার মতো পরিস্থিতি আমাদের নেই। পেট ভরানোর জন্য বাধ্য হয়ে আমাদেরকে এমন পেশা অবলম্বন করতে হয় যাতে শিক্ষারই ক্ষতি হয়। একজন শিক্ষক লটারির টিকিট বিক্রি করবেন, একজন শিক্ষক সবজি বিক্রি করবেন, একজন শিক্ষক দিনমজুরের কাজ করবেন, একজন শিক্ষক রোলার মুছবেন। এটা শিক্ষার পক্ষে স্বাস্থ্যকর নয়। আমরা জানি বিগত আমলে আমাদের যারা উত্তরসূরি, যে সমস্ত আমাদের শিক্ষক মহাশয়রা আছেন, তাদেরও পরিস্থিতি খারাপ ছিল, কিন্তু তাদের পরিস্থিতির বদল ঘটেছে। আমরা আমাদের কাজটা নিষ্ঠার সঙ্গে করছি এবং আমরা বিশ্বাস করি যে মানবিক মুখ্যমন্ত্রী সকলের জন্য যিনি ভাবছেন,
তিনি আমাদের জন্য ভাবছেন না এটা হতেই পারে না। তিনি অবশ্যই ভাবছেন, কিন্তু এই ভাবনার মধ্যে কোথাও এমন একটা কিছু ঘাটতি থেকে যাচ্ছে, যেটা আমরা হয়তো বুঝে উঠতে পারছি না, উনিও হয়তো জানতে পারছেন না। সেই জায়গাটায় এটা আমাদের সকলের দায়িত্ব, একটা খোলাখুলি আলোচনার মধ্যে দিয়ে, সাক্ষাতের মধ্যে দিয়ে পরিষ্কার করা। আমরা দীর্ঘদিন মাননীয় মুখ্যমন্ত্রীর সাক্ষাতের জন্য প্রচেষ্টা চালিয়েছি, এটা বাস্তব কথা। একটা সংগঠন আমরা সেই জায়গাটায় সেইভাবে সফল হয়নি। এটা হয়তো হতেও পারে, কারণ একজন মুখ্যমন্ত্রী চাইলেই যখন খুশি যার সঙ্গে খুশি দেখা করতে পারেন না, কিন্তু তিনি সমস্ত সমস্যার সমাধান তো যাদের সঙ্গে দেখা হচ্ছে না তাদেরও করছেন, তাহলে আমাদেরটা কেন হবে না? তাই আমরা আশাবাদী, আমরা বিশ্বাস করি যে আমাদেরও সমস্যার সমাধান হবে। তাই আমি সকলকে বলবো, প্রত্যেককে বলবো, সংগঠনের ছত্রছায়া, নেতৃত্বের বন্ধন, এই সমস্ত কিছুকে মুক্ত করে আপনি আপনার পার্শ্ব শিক্ষকীয় সত্তাকে জাগান এবং 12 তারিখ অর্থাৎ মঙ্গলবার আমি বলবো সকাল 10টা সাড়ে 10টার মধ্যেই বিধাননগর পিএনবি মোড়ে আপনারা এসে উপস্থিত হন। আমরা ওই দিন কোনো আন্দোলন বা কোনো বিক্ষোভ কর্মসূচি করব না। আমরা মিছিল করে আমরা বিকাশ ভবনের দিকে যাব। আমরা আমাদের করুণ পরিস্থিতির কথা মুখ্যমন্ত্রীকে জানাবো। আমরা আমাদের পরিস্থিতিটা জানাবো, তুলে ধরব। আমাদের যে প্রকৃত যে অবস্থা সেটা সম্বন্ধে আমরা জানাবো এবং এর সমাধানের জন্য আমরা ওনার কাছে আবেদন জানাবো। এবং আমরা বিশ্বাস করি এই রাজ্যের 44,000 পার্শ্ব শিক্ষকের আবেদন উনি কখনোই ফেলতে পারবেন না। উনি অবশ্যই সেই আবেদনে সাড়া দেবেন এবং এই আবেদন তিনি কার্যকরও করবেন। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা যেভাবেই পারুন, কারণ আমাদের হাতে খুব বেশি সময় নেই, এই জায়গায় দাঁড়িয়ে যতই সমস্যা থাকুক না কেন সেই সমস্যার মধ্যেও আপনারা সেই দিন আসুন এবং আপনারা পারলে ছোট ছোট ফেস্টুন যদি পারেন বা সাদা কাগজেও যদি লিখে নিতে পারেন, বা আমি বলবো থার্মোকলের থালাটালাগুলোই যে কিছু আবেদন জানিয়ে, যে আবেদনগুলো হৃদয়স্পর্শী, যে আবেদনগুলো সারা মানে মানুষের মনে দাগ কাটে, সেগুলো আপনারা লিখে নিয়ে আসুন। আমাদের পরিস্থিতি নিয়ে, আমাদের বাঁচান, আমাদের সংসার চলছে না, আমাদের এই ভাতার পরিমাণ, আমাদের যে কর্মের যে বৎসর এতগুলো বছর কেটেছে, এইসব সম্পর্কিত লাগুন। আমি আমার তরফ থেকে দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা দিতে পারি, ওই মিছিলে বা ওই আবেদন সভায় এমন কোনো স্লোগান উঠবে না যে কারো ভাবাবেগে আঘাত লাগতে পারে। আমরা এটা দায়িত্ব নিয়ে বলছি। এমন কাজ যদি কেউ করে আমরা তাকে সেই জায়গায় থাকতে দেব না। অবশ্যই আমরা শুধুমাত্র আবেদন না দিয়ে আবেদনের জন্যই যাচ্ছি, আমরা কিন্তু কোনো রকম কোনো রাজনৈতিক বিশৃঙ্খলা বা রাজনৈতিক বিরোধিতার জন্য যাচ্ছি না। কারণ আমরা কেউ ভোটে দাঁড়াতে যাচ্ছি না, কারোই আমাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা কিন্তু নেই। আমি আশা করব আপনারা নিজের মতো করে প্রচার করে নেবেন, নিজেরাই নিজেদের প্রচার করে, এবং আমি জানি একটা ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে। আমার কাছে প্রচুর ফোন আসছে, সকলেই ওই দিন আসবেন এই আশা ভরসা রেখে আমি সকলকে আরও একবার অনুরোধ জানিয়ে উপস্থিত হওয়ার। হ্যাঁ, আরও একটা কথা বলি, আমরা আগামীকাল আমাদের যে অফিসিয়াল পেজটা আছে রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি, ওই পেজটাতে আমরা যারা এই কর্মসূচিতে অংশ নিচ্ছে সেই সমস্ত যে সংগঠনগুলো আছে তাদের যে শীর্ষ নেতৃত্বরা আছেন তারা লাইভে আসবেন। আমাদের পেজে করার একটাই কারণ, তার কারণ ওখানে স্ট্রিমইয়ার্ডে একাধিককে নিয়ে করা যায়। আমরা আমাদের তরফ থেকে প্রস্তাব রেখেছি, যতজন থাকবেন আমরা সেটাকে চালাবো আগামী দিনে। আজকে আমার হয়তো একটু খুব গুছিয়ে বলা হলো না, আমার মানসিক অবস্থা একটু পরিস্থিতি আছে, তবু যাই হোক যতটা আমি আমার তরফ থেকে চেয়েছি আমি পেরেছি, আমি বলেছি। এবং দেখি আমি একটু কমেন্টগুলো দেখি। হ্যাঁ, ধনঞ্জয়বাবু আপনি বলেছেন অনেকেই ব্যঙ্গ করে মুখ্যমন্ত্রী ও সরকারকে কি দেখলাম
না, আপনি সরকারকে আক্রমণ করতে অভ্যস্ত, ওটা বর্জন করুন। না, আপনি এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন, আমাদের 12 তারিখের কর্মসূচিতে এরকম কিছু হবে না, কখনোই হবে না। বাজার গরম কথা বর্জন করতে বলেছেন। দাদা, আমাদের অত জোর নেই যে আমরা বাজার গরম করব। আপনি প্লিজ নেগেটিভিটি ছড়াবেন না, আসুন আপনি দায়িত্ব নিন, এসে সেদিন কথা বলুন। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের আপনার দাবি কি বেতন বৃদ্ধি একজন বলেছেন। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের এইটাই দাবি, বেতন বৃদ্ধির দাবি। তার কারণ আমাদের সংসার চলছে না, আমাদেরকে এই মুহূর্তে বাঁচতে হবে। বাঁচার জন্য আমাদের বেতন বৃদ্ধির আশু প্রয়োজন। আমরা বেতন বৃদ্ধির দাবি করছি, অন্য কোনো দাবি এই মুহূর্তে আমরা করছি না। কমেন্টগুলো ঠিক আমি বুঝতে পারছি না। হ্যাঁ, ধন্যবাদ তন্ময়বাবু, আপনি ঠিক বলেছেন। সবাইকে নিজের দায়িত্ব নিয়ে আসতে হবে, কারণ আমাদের হাতে সময় কম। পবনবাবু মাঠে চাষও করেন। হ্যাঁ, অনেকেই করেন মাঠে চাষ, কারণ বাধ্য হয়েছেন, পরিস্থিতি আমাদেরকে করতে বাধ্য করেছে, কারণ বেঁচে থাকতে হবে। কেউ কেউ আমন্ত্রণ পায়নি বলে গোসা করছেন, আমার এরকম জানা নেই কেউ গোসা করছেন। আপনি হয়তো জানেন, যান আপনি গিয়ে গোসাটা ভাঙান, এটা আপনারও দায়িত্ব। কেউ গোসা করে থাকবে, আপনি জেনেও কেন চুপচাপ আছেন? আপনি তার সঙ্গে যোগাযোগ করুন, গোসাটাকে ভাঙান। রমিউলকে ডাকেন, অবশ্যই রমিউল পার্শ্ব শিক্ষক এবং বঞ্চিত পার্শ্ব শিক্ষক। এমন নয় যে রমিউল 70,000 টাকা বেতন পায়, রমিউলও 12,766 টাকা বেতন পায়। অবশ্যই আমি রমিউলকে আমন্ত্রণ জানাচ্ছি, রমিউলের এটা দায়িত্বের মধ্যে পড়ে, রমিউলকে অবশ্যই আসতে হবে, রমিউলকে আসতে হবে, রমিউলকে আবেদন জানাতে হবে। রমিউলকে আলাদা করে আমন্ত্রণ জানাতে হবে কেন? রমিউল কি বঞ্চিত নয়? আসুক রমিউল। আমি এইখানে একটা কথা বলবো। আমি একটা গ্রুপে আজকে দেখলাম একজন, কোনো একজন অফিসার নাকি নিজেকে বলছেন, দিয়ে আমাদের কোনো একটা গ্রুপে উনি একটা পোস্ট করেছেন, সম্ভবত অল বেঙ্গল প্যারা টিচার সংগ্রামী টংরামী এরকম। একটু দেখবেন, ওই গ্রুপের অ্যাডমিন আমি তন্ময় মণ্ডল বলে একজনকে দেখলাম। তারপরে অনেক জানা, অঞ্জন জানা কি জানা টানা আছেন। আপনারা দেখবেন আপনাদের গ্রুপটায় উনি যে পোস্টটা করেছেন, একটু আপত্তিকর পোস্ট, আপনি দেখবেন, দেখে ডিলিট করে দেবেন প্রয়োজন হলে। এই ধরনের হিতাকাঙ্ক্ষীর আমাদের প্রয়োজন নেই, যারা ধ্বংসাত্মক বুদ্ধি দেন। গ্রুপগুলোতে, সকল গ্রুপগুলোর অ্যাডমিনকেই আমি রিকোয়েস্ট করব, আমাদের প্রচুর গ্রুপ আছে অনেকেরই, আমরা সচেতনভাবে দেখি আমাদের গ্রুপে যাতে মানে উল্টোপাল্টা পোস্ট না হয়। আমি অনেক গ্রুপে লক্ষ্য করি, এগুলো একটু কাইন্ডলি দেখবেন। আর পারস্পরিক ওই ব্যঙ্গ বিদ্রুপ করাগুলো বন্ধ করুন, ওতে শান্তি পাওয়া যায় না, মনে হয় তাই। সক্রিয় ভূমিকা নিন। মনে হয় আমি যতটা প্রশ্ন টশ্ন দেখেছিলাম, যে আমি ঠিক খুব ভালো মানে অ্যাকচুয়াল সোশ্যাল মিডিয়ার মোবাইল সম্পর্কে আমি অতটা খুব ভালো এও নই, তো যতটা পেরেছি আমি উত্তর দিয়েছি। যাই হোক, কথা বেশি কিছু বলার নেই, মানে বলে না যে আমাদের বলাই বেশি হয়ে যায়। আমি ওই কয়েকদিন আগে একটা দেখছিলাম, অমিতাভ বচ্চনের একটা মাই আজাদ হু সিনেমাতে একটা সভাতে অমিতাভ বচ্চন মাইক ধরে কিছু বলতে যাচ্ছিলেন, ভাষণ টাষণের, বলছিলেন আমি ভাষণ দেবো না। উনি বলছে ভাষণ তো অনেকে দেয় নেতারা, তো উনি বলছিলেন যে এই ভাষণের বদলে যদি ওই মুখ দিয়ে গেহু চাউল মানে চাল বা গম বেরোতো, একই ব্যাপার, বেশি বলার প্রয়োজন নেই, বলে বলে আমরা ক্লান্ত, আলটিমেটলি রেজাল্ট কিন্তু জিরো।
কেউ কিন্তু দাবি করতে পারেন না যে আমরা সফল, আমরা সবাই ব্যর্থ। এটা বলতে আমার একটু দ্বিধা নেই, আমরা সবাই ব্যর্থ। কিন্তু কানা খোড়া ন্যাংরা এক জায়গায় হলে এটা লাভ হয়। তো সেই নিজেদের লাভ, নিজেদের ভালোর জন্য আমরা এই জায়গাটায় হব, আমি এই আশা সকলের কাছেই করব। 12 তারিখটায় সকলে আসবেন। আবারও বলছি, আমি সমস্যা থাকবেই, তার কারণ আমাদের একটা বড় অংশের রমজান মাস শুরু হচ্ছে। তথাপি তাদের থেকে এখনও ওই অজুহাত দেখাতে আমি কাউকে দেখিনি। সুতরাং সকলেই আসবেন। কে বলেছেন এটা? কাউকে ডাকা হয়েছে, কাউকে ডাকা হয়নি, এটা কি দ্বিচারিতা নয়? কে বলেছেন? মেহরাজবাবু বলেছেন। মেহরাজবাবু, আপনি বিচক্ষণ ব্যক্তি। আমি আমার আলোচনার শুরুতেই বলেছি, সমস্ত সংগঠন একত্রিত হয়েছে, অর্থাৎ সমস্ত সংগঠনকে ডাকা হয়েছে। তা আপনি যদি সমস্ত ঠিক হয়তো জানেন না, আপনার কাছে তথ্য নেই, তাই এই ধরনের কথা বলবেন না। আর যদি ডাকা নাও হয়ে থাকে, হয়তো আমি ভুল হতে পারি, আপনি আপনার পক্ষ থেকে ডেকে দিন, আপনাকে আমি দায়িত্ব দিচ্ছি। রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির সভাপতি হিসাবে, যদিও আজকের এই লাইভ আমি সমন্বয় সমিতির সভাপতি করছি না, আমি অলোক সরকার একজন সাধারণ প্যারা টিচার করছি। কারণ আমি গর্ব করে বলি, এটা আমাদের গর্বের বিষয় যে আমরা হিন্দু নই, মুসলমান নই, নারী নই, পুরুষ নই, আমরা প্যারা টিচার, পার্শ্ব শিক্ষক। আমাদের এই পরিচয়টা থাকা উচিত, এটার জন্য আমি গর্ব অনুভব করি। আমাদের একটা বড় সমস্যা, একটা বড় অংশের পার্শ্ব শিক্ষক যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, তারা হয় তাদের প্রোফাইলে বড় একটা তালা লাগিয়ে রেখেছেন, অথবা নিজেকে অ্যাসিস্ট্যান্ট টিচার বা কি সেলফ এমপ্লয়েড এইসব লাগান। তারা নিজের প্রোফাইলে কখনো প্রমাণ করতেই দেন না যে উনি একজন প্যারা টিচার। বারংবার বলেছি আমি বিভিন্ন লাইভে আমি বারবার বলেছি, তারা নিজেকে পার্শ্ব শিক্ষক এটা প্রমাণই করতে চান না, লুকিয়ে রাখেন, আর গ্রুপগুলোতে গিয়ে বিতর্কিত কথাবার্তা বলেন। তো মেহরাজবাবু, আমি আপনাকে রিকোয়েস্ট করব, যদি আপনার মনে হয়ে থাকে যে আমাদের তরফ থেকে দ্বিচারিতা হয়ে গেছে, আমি রিকোয়েস্ট করব আপনাকে, আমি ক্ষমা চেয়ে নেব। আপনি আপনার তরফ থেকে করুন, আমি আপনাকে বলছি, আপনি ডাকুন যাকে মনে হচ্ছে আপনার যে যাকে ডাকা হয়নি, আপনি তাকে ডাকুন, অবশ্যই ডাকবেন, এটা আপনারও অধিকার, আপনি অধিকার প্রয়োগ করুন, আপনি আসুন। আপনি অত্যন্ত সক্রিয়, আমি বিগত দিনে বিভিন্ন সময় দেখেছি, আপনি আসুন। তবে এইটা মনে করবেন না যে আমরা কাউকে ডেকেছি আর কাউকে ডাকিনি, এরকম বিষয় নয়। আপনি জানেন, গত 3 মাস যাবৎ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেই একটা ঐক্যবদ্ধ হওয়ার লড়াই করা কিন্তু শুরু হয়েছিল। তাই এই ধরনের কথাবার্তা বলে যে দ্বিচারিতা, আমার মনে হয় দাদা ঠিক হবে না কথাটা। তাই আপনার যদি মনে হয় যে আমাদের তরফ থেকে কোনো ভুল হয়েছে, আপনি সেই ভুল সংশোধন করুন। আমার জ্ঞান তো মনে হয়েছে কোনো ভুল হয়নি। আমরা দেখেছি আমাদের অনেক হিতাকাঙ্ক্ষী আছে, যারা ব্যক্তিগতভাবে অনেকে নিজেকে কেউ মন্টেস্কু, ভলতেয়ার, রুশো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মনে করেন, অনেক ভালো ভালো লেখেন সোশ্যাল মিডিয়ায়, কিন্তু তাদের লেখনী আমি তাদেরকেই বলবো ভালো করে পড়বেন। সেই লেখায় কোনোদিন কখনো আমি অন্তত ঐক্যের সুর খুঁজে পাইনি। আমি নিজের কথা বলতে গিয়ে একজনকে খালি আক্রমণ করে চলে যাব, এটা কখনো ঐক্য হতে পারে না। ঐক্য সেটাই যেটা অন্যের ভুল থাকলেও সেটাকে বুকে টেনে নিয়ে শুধরে দেওয়া। তাই এইরকম একটা মাহেন্দ্রক্ষণে, এইরকম একটা সন্ধিক্ষণে, এইরকম একটা পরিস্থিতিতে ছোটোখাটো বিষয়কে বড় করার চেষ্টা করবেন না। আপনার যদি মনে হয়েছিল এটা দ্বিচারিতা, আপনি তো আপনার সঙ্গে আমার বিভিন্ন সময় ফোনে কথা হয়, আপনি আমাকে বলতে পারতেন, বা যারা এটাকে লিড করার চেষ্টা করছে আপনি তাদেরকেও ফোন করে বলতে পারতেন। আমার মনে হয় এটা ঠিক নয়, এটা হয়নি ঠিক। তাই অনেকে এই কাজটা করে, অনেকে এরকমও আমি শুনেছি, অনেকে চাকরিটা করেছে আমাদেরকে দয়া করেছে, এরকম ব্যাপার। কিন্তু আমরা চাকরিটা করি আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের পেটের জন্য। এবং আমি মনে করি এই 44,000-এর বড় অংশ নিজেদের রুজি জীবিকার জন্য এই পেশাটাকে বেছে নিয়েছে। তাদের এই পেশার মধ্যে দিয়েই তাদের পেট চলে, তাদের সংসার চলে, তাদের পরিবারের ভরণ পোষণ হয়। সুতরাং
আমরা কিন্তু কাউকে দয়া করার জন্য বা বিলাসিতার জন্য বা শৌখিনতা প্রমাণ করার জন্য এই চাকরিটা করছি না। আমরা চাকরি করছি আমাদের জীবিকার জন্য, আর জীবিকার জন্যই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। তাই আরও একবার বলবো, আমাদের তরফ থেকে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে, যার মনে হচ্ছে এই ভুল ত্রুটিটা হয়েছে, ব্যক্তিগতভাবে ফোন করতে পারেন, আমাদেরকে শুধরে দেবেন। নচেত আপনারও অধিকার আছে সেই ভুল ত্রুটি শুধরে নিয়ে ওই দিন উপস্থিত হওয়া। সকলে আসুন, কোনো রকম রাগ দুঃখ রাখবেন না। বড় কাজ করতে গেলে ছোট ছোট ভুল হয়েই থাকতে পারে। তাই আমরা যে আবেদন সভার আয়োজন করেছি, এটাকে সফল করার দায়িত্ব আমাদের সকলের। এই কথা বলে আগামীকাল আমরা আবার লাইভে আসবো, আমাদের পেজে সকলেই থাকবে এবং সকলে প্রস্তুতিও নিয়ে নিন। আমাদের হাতে খুব বেশি সময় নেই। যে যেভাবে পারেন প্রচার করুন, স্কুলগুলো ধরে, স্কুল থেকে আপনার অঞ্চল, আপনার সার্কেল, আপনার ব্লক, সমস্ত কিছুকে জানিয়ে 12 তারিখ কিন্তু সকলে আসুন। আর একটা কথা, এটা বলার দরকার, অনেকে আমাকে এটা বলেছিল, জিজ্ঞাসা করেছিল, একটা অডিও নিয়ে বলা হয়েছে, কয়েকটা ইউটিউবে আমি দেখেছি। আপনারা দেখবেন যে অডিওর যার কথা বলা হচ্ছে তারটা ভালো করে শুনবেন। উনি কোনো জায়গায় বলেননি যে হয়ে গেছে বা হয়ে যাবে। হতে পারে, কিন্তু এই রাজ্যে 44,000 পার্শ্ব শিক্ষকই মনে করছে বা ভাবছে হয়ে যাবে, হতে পারে, ভাবছে। আমরা তো আজ 21 সাল থেকে, 19 সাল থেকে, এমনকি আমার মনে হয় আমরা 11 সাল থেকেই ভাবছি এই হয়ে যাবে, এই হতে পারে। তাই উনিও ওরকম বলেছেন। আর আরও একটা কথা বলে রাখি, উনি ব্যক্তিগতভাবে 7 তারিখে, যিনি ওই অডিওতে বলছেন, যিনি সরকারি সংগঠনের একজন সদস্য হিসাবে বলছেন, তিনি 7 তারিখে আমাকেই নিজে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন যে 8 তারিখের মিটিংয়ে আমি যেন উপস্থিত থাকি। ওনার সঙ্গে আমার কথা হয়, পরবর্তীতে ওনার কথা হয়েছে। আমি ওনাকে জিজ্ঞাসা, কারণ উনি সেদিন মিটিংয়ে ছিলেন না, আমিও ছিলাম না, আমাদের অন্য একজন প্রতিনিধি ছিলেন। আমি তাকে বলেছিলাম যে তুমি কেন মিটিংয়ে আসোনি? সে তখন বলেছিল যে অন্য একটা বিষয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যায়নি, কিন্তু তারা অবশ্যই 12 তারিখে আসছে, এবং উনি বিভিন্ন জায়গায় বার্তাও দিয়েছেন। সুতরাং ওই অডিওটাকে আপনারা বড়োভাবে দেখবেন না। কিছু ইউটিউবার আছেন যারা বোঝেন না কোনটাকে কি করা দরকার। এটা দুর্ভাগ্য, আমাদের একজন পার্শ্ব শিক্ষকেরই ইউটিউবে এটাকে আমি দেখেছি প্রচারও করা হয়েছে। তিনি এটা গুরুত্ব উপলব্ধি না করেই শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য হয়তো করে ফেলেছেন। পরিস্থিতি হয়তো বোঝেননি, উপলব্ধি করার চেষ্টা করেননি। যাই হোক, ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়। 12 তারিখকে পাখির চোখ করুন, অবশ্যই আসুন। সকলকে ধন্যবাদ জানিয়ে, শুভরাত্রি জানিয়ে আমি আমার লাইভ এখানেই শেষ করছি। আগামীকালকের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। কালকে রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির অফিসিয়াল পেজে, সাধারণত আমরা যে পেজটাতে লাইভে আসি, আমি শামীম আক্তার বা অন্যান্যরা, ওই পেজে আমরা আবার আসছি। ওটা আসবেন, আপনারা থাকবেন, আমাদেরকে সঙ্গ দেবেন। কারো কিছু সমস্যা হলে বলবেন, সেখানে প্রশ্ন উত্তরগুলো করাও সুবিধা হয়। আমার একটু সমস্যা হচ্ছে। আর এমন কিছু কেউ, তবুও আমি আরও একবার বলছি, ওই সভায় কেউ এমন কিছু বিতর্কিত কথাও বলবেন না। আমি আবারও বলছি, আমরা কোনো সরকার বিরোধিতা বলুন বা রাজনৈতিক লড়াই বলুন, আমরা করছি না, কোনো কালেই আমরা এটা করিনি। বিক্ষিপ্তভাবে ব্যতিক্রমী কেউ কেউ হয়তো কিছু বলে থাকতে পারে, হয়তো ব্যর্থতা, হতাশা না পাওয়ার, এর থেকে বলে থাকতে পারে, কিন্তু এটা সমগ্র পার্শ্ব শিক্ষক সমাজের কথা নয়। বৃহত্তর অংশের পার্শ্ব শিক্ষক সমাজ মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করে, ভরসা করে, তার প্রতি তাদের আস্থা আছে। কারণ উনি মা, উনি আমাদের মায়ের মতো। আর মা, আমি এটা বিশ্বাস করি, মা তার সন্তানের ওপর দীর্ঘদিন রেগে থাকতে পারে না। তিনি অবশ্যই আমাদের পরিস্থিতি বুঝবেন এবং তার সমাধান করবেন। যাক, ধন্যবাদ, নমস্কার।